শান্তি নেই, বিয়ে করে পৃথিবীতে শান্তি পেলাম না, কি করে পাবো? আমার বউটা শালা মেয়ে ছেলেই নয়, না হলে যখন তখন আমাকে বলে কিনা ওই পিয়ালি বৌদির মতো ওই পনের টাকা ফেরত দাও, আমি ওই টাকা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করব। আপনারাই বলুন তো, অমন মেয়ে নিয়ে কি ঘর করা যায়? এই কথাটা বিয়ের আগে ভেবে দেখতে পারিস চরণ? কালী, আরে ও সব কথা বাদ দে, অন্য কথা বলি। এই যা বলবি তাড়াতাড়ি বল, তোর সঙ্গে গল্প করছি দেখলে কর্তাবাবু না একেবারে টাইট দিয়ে দেবে। আরে কর্তা বাবু এখন জল সাবু খাচ্ছে। এই তার মানে? পিয়ালি বৌদিমণি আর তার দাদা আমাদের কর্তা বাবুকে বলে দিয়েছে বিয়েতে দিয়া পনের টাকা আর সোনা আজকের মধ্যেই সব ফেরত দিতে হবে, না হলে পুলিশকে সব জানিয়ে দেবে। এই বলিস কি রে চরণ? আরে তবে আর বলছি কি রে কালী, শুনলে অবাক হয়ে যাবি। যে কর্তা বাবু ওই বড় দাদা বাবুর সঙ্গে কথাই বলেনি, সেই কর্তা বাবু বড় দাদা বাবু অফিস যাবার সময় তার হাতে ধরে সে কি কান্নাই না করছে। কালকে আমিও দেখেছি রে চরণ, শুধু কর্তাবাবুই কাজ ছিল না, বড় দাদাবাবুর হাত ধরে গিন্নিমাও কাজ ছিল। আমি তো তখন এই ব্যাপারটা কিছুই জানতাম না, কিন্তু কিন্তু বড় দাদা বাবু কি বলেছে জানিস? কি বলেছিল? নিজের মাথার চুল নিজেই খামচে ধরে সে বলল, বাবা মা তোমাদের কাঁদতে হবে না, আমি যখন আমার জীবন থেকে ভালোবাসাই হারিয়ে ফেলেছি, তখন তোমাদের সুখের জন্যে আমি জেল খাটতেও পারি। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাই বড় দাদাবাবু অফিস থেকে ফেরার পর এই জামা প্যান্ট দুটো আমার হাতে দিয়ে বললো, কালী আমার জামা প্যান্ট দুটো ওই লন্ডিতে কাচতে দেয়, এতে আমার জীবনে পাপ লেগে আছে। পাপ? কিসের পাপ? ওই দেখি জামা প্যান্ট দুটো। এই দেখ না, দেখ দেখ দেখ। এই কি হলো রে, বমি করছিস কেন? আরে মদের গন্ধ। বসন্ত দাদাবাবু জামা প্যান্টে মদের গন্ধ? ছি 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 ছি, মান সম্মান সব গেল। বসন্ত দাদার মতো ছেলের মতো যদি মদ খায় তাহলে আর মান ইজ্জত থাকলো কি আর? কি করে মান ইজ্জত থাকবে কালীচরণ? শিক্ষা যে আজ শিক্ষা তুলে মরছে। দাদাবাবু বাবু, নালে আমার মতো কাণ্ডজ্ঞানহীন শিক্ষিত যুবকেরা এ যুগে পণ পথার হাড়ি কাঠে বলির পাঠা হয়ে গলাটা যে বাড়িয়ে দিয়েছে, না হলে আমার মতো ছেলেকেও আজ মদ খেতে হয়। হে দাদাবাবু, তোমরা এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। একা থাকবেন থাকুন দাদাবাবু, কিন্তু আর যেন মদ না খাও না। আর মদ খাবেন না দাদাবাবু, আর মদ খাবেন না। কেন মদ খাবেন দাদা বাবু? আপনি তো বেটা ছেলে, আপনি সব কিছু ভুলে গিয়ে আবার আগের জীবনে ফিরে আসতে পারেন না? আপনি চেষ্টা করলেই পারবেন। দাদা বাবু আপনি দয়া করে আর মদ খাবেন না দাদা বাবু, আপনি আর মদ খাবেন না, আপনি আর মদ খাবেন না। মদ খাবে না, মদ খাবে না? আরে আমি তো এখন মদ ছাড়া চলতেই পারি না। লোভী স্বার্থপর বাবার ছেলে হয়ে তো জন্মাওনি।
আমার মায়ের মতো সর্বংশ মা তো তোমাদের ঘরেতে নেই। থাকলে থাকলে বুঝতে পারতে কেন। থাকলে বুঝতে পারতে কেন কেন আমি মদ খাই। আমি যে আমার যন্ত্রণার কথা কাউকে বলতে পারি না। আমি জানি না আমি কি ভুল করে ফেলেছি। কবে যে কথা কি যে হলো ভুল, জীবনে জুয়ার হেরে গেলাম। কবে যে কথা কি যে হলো এটাই জীবন। জীবন মুখ সামলে কথা বলবেন মিস্টার চক্রবর্তী। না, থাপ্পা দিয়ে তোমার বাবা যত টাকা নিচে তা ফেরত না দেওয়া পর্যন্ত আমার দাদার মুখ বন্ধ হবে না। লিমিট সহনায়িকা, এই নায়কের পকেটে আছে মদের শিশি। বেশি অ্যাক্টিং করলে আমি কিন্তু নেশার ঘরে ওভার ডায়লগ ছেড়ে দেব। তাহলে তোমার বাবার হয়ে তুমি টাকাটা ফেরত দিয়ে দাও বসন্ত। জাস্ট এ মিনিট, আমার টাকাটা রেডি আছে। এই অ্যাটার্জিতে আছে 1 লক্ষ টাকা। এই টাকার তেল দিয়ে আপনাদের স্পর্ধার চাকাটা আমি পিছন দিয়ে ঘুরিয়ে দেব। তাই দে রে বাবা বসন্ত, তাই দে। ওই অ্যাটাচি ভর্তি টাকা অজিতির হাতে ফেরত দিয়ে তুই তোর বাবাকে অসম্মানের হাত থেকে বাঁচা বাবা বসন্ত। বাবা মা, বসন্তের হাওয়া খুব মিষ্টি তাই না? হাসবে না বাবা, হাসবে না। বসন্তকে নিয়ে কৌটি খাসি হাসবে না। যৌবনের রহস্য লাভ আপনি কি করে বুঝবেন এই বুড়ি বয়সে? বুড়ি হয়ে আমি জন্মাইনি গো মা। তোমার মতো রূপ যৌবন আমারও একদিন ছিল। তোমার মতো শশার ফালির মতো হাজার জনের মধ্যে আমি নিজেকে বিলিয়ে দিইনি। বলেন কি বলেন আপনি? সে কথার মানে বুঝতে আপনি পারবেন না দেবী জগদ্ধাত্রী। বসন্ত, আপনার বোনের জীবনে শীত ফিরে এসেছে। এই টাকাগুলো নিয়ে যান, শীত কাটাবার জন্য কিছু গরম চাদর কিনে দেবেন। বসন্ত, কোনো চিন্তা করবেন না, এর ভেতরে শুধু টাকাগুলোই নেই, গহনাগুলো আছে। ঠিক আছে, এই সব কথাগুলো আমার মনে থাকবে। চলাই চলাই রে। চলো চলো দাদা চলো।
আজকে দিনটা তোমাদের বাড়িতে থেকে কাল সন্ধ্যায় আমি এই বাড়িতে ফিরে আসবো, তারপর আমার শুরু হবে আমার অভিনব খেলা। বৌমার কথা বাদ দিয়ে তুই আমার একটা কথার জবাব দে তো বসন্ত। কি কথা বাবা? তুই 1,00,000 টাকা কোথায় পেলি? অফিসে যাবার সময় তোমরা যা করতে বলেছিলে আমি তাই করেছি। কি করেছিস তুই? আমি আমি ব্যাংকের ক্যাশ ভেঙে ওই টাকাটাকে আমি চুরি করেছি। বসন্ত, তুই টাকা কি চুরি বললি? করেছিস? কি বলি তুই? তুই ব্যাংক থেকে টাকা চুরি করেছিস? বোকার অন্তরে তোমরা দুজনে তো আমাকে তাই করতে বলেছিলে মা। তোকে আমি টাকার ব্যবস্থা করতে বলেছিলাম, ব্যাংক থেকে চুরি করতে বলিনি। মাগো, ঠিক এই মুহূর্তে আমার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই দ্বিতীয় ভাগের সেই ভুবনের মাসির গল্পটা মনে পড়ছে মা। কি বাবা, আমি ঠিক বলিনি? ঠিক বলেছিস রে বাবা বসন্ত। পাপ করেছি আমি, আর প্রায়শ্চিত্ত করছিস তুই। এ বাবা নাকি সন্তানকে অন্ধকারের পথে ঠেলে দিয়ে কি সুন্দর আলোর কথা বলছেন বাবা। এছাড়া তোর বাবার কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই। অনিবার্য কারণে আজ তুমিও বাবার পক্ষ নিয়ে নিয়েছো মা। আজ আমাদের পক্ষ যে কৃষ্ণ পক্ষ রে বাবা বসন্ত। হবেই তো বাবা, হবেই তো। শুক্লপক্ষের চাঁদকে যে আপনি আপনার লোভ লালসা আর মিথ্যাচারের মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন, আমাকে মূলধন করে আপনি সুখ কিনতে চেয়েছিলেন বাবা। না রে বসন্ত না, আমি নিজের জন্য সুখ কিনতে চাই। তবে আপনি কার জন্য সুখ কিনতে চেয়েছিলেন বাবা? তোর জন্যে। আমার জন্যে। হ্যাঁ, তোদের দু ভাইয়ের জন্যে, তোদের সুখী করার জন্যে আমি একটা মিথ্যে অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলাম। প্রথম জীবনে আমি খেতে পাইনি, তোর মা সব জানে। কত কত দিন উপোস করে আমাদের রাত কেটেছে। তারপর তারপর তোরা বড় হলি, তোদের আমি লেখাপড়া শিখালাম, আরো 5টা ছেলের বাবার মতো আমারও বড় লোক হবার স্বপ্ন ছিল। কিন্তু থামো থামো হইব, থামো, আমাকে আজ বলতে দাও। তারপর তারপর নিজে না খেয়ে কৃপণতা করে সঞ্চিত কিছু পয়সা দিয়ে আমি একটা কাপড়ের দোকান খুলেছিলাম। লোকে বলতে শুরু করেছিল, ঘোষাল মশাই আপনি তো বড় লোক হয়ে গেছেন, আপনার তো অনেক টাকা। সেই অনেক টাকা আর আর অনেকে বড় লোক হবার লোভ আমাকে ভূতে পাওয়ার মতো পেয়ে বসলো। আমি একের পর এক মিথ্যে কথা বলে লোকের মনেতে মিথ্যে মিথ্যে বড় লোক হয়ে গেলাম রে বাবা বসন্ত। লোকের মনে আমি বড় লোক হয়ে গেলাম। কিন্তু কিন্তু গতকাল তোর স্ত্রী আর তোর সম্বন্ধের গালাগাল আমাকে ওদের দুজনে অপমান করার পর আমার সব ভুল ভেঙে গেছে রে বসন্ত। আমার সব ভুল ভেঙে। আপনার যখন ভুল ভাঙলো বাবা, আমার জীবনের দুটো কুলে তখন বন্যার জলে ভেসে গেছে। আমি অবিরাম সাঁতার কেটেও
আর কোনোদিনও তীরে উঠতে পারবো না বাবা। কোনোদিন না, কোনোদিন না। বসন্ত, ওভাবে কান্নায় ভেঙে পড়িস না বাবা। ফিরে আয় বাবা বসন্ত। বসন্তকে ডেকে আর কোনো লাভ হবে না হৈববতী। যা সর্বনাশ সবার তা তো হয়েই গেছে। আমার সম্মান রক্ষা করবার জন্য বসন্ত ব্যাংক থেকে টাকা চুরি করেছে। হয়তো ওর জেল হয়ে যাবে। ও ভগবান, আমি এখন কি করব তুমি বলতে পারো ভগবান? না 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 না, তুমি বলতে পারবে না। আমি বলছি শোনো, আমি এতদিন বলে এসেছি ভগবান যা করেন মঙ্গলের জন্যে, তা দেখছি ভুল। মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, যেমন আমি করেছি। ওই বসন্তের জীবন আকাশে আমি টেনে নিয়ে এসেছি এক রাত তোর চোখের কালো মেঘ। তাই আমাকে তুমি মৃত্যু দাও ভগবান, মৃত্যু দাও। বুকে লয়ে অভিমান, নীরব হলো ভালোবাসা। চোখে তবু আসে জল, অশ্রু যে ব্যথার ভাষা। নীরব হলো ভালোবাসা। এই জীবনে মালা গেথে কেন ছিঁড়ে ফেলা, মনের আলাপটুকু সেও শুধু খেলা। এই জীবনে মালা গেথে কেন ছিঁড়ে ফেলা, মনের আলাপটুকু সেও শুধু খেলা। আমি যেন নেভাবি ব্যথা ভরা তীর ব্যথা পাখিয়া গাইবে না গান। ভুলে গেছে জীবনে হাসি কথা। তীর ব্যথা পাখিয়া গাইবে না গান, গাইবে না গান, গাইবে না গান। মৃত্যু দাও, মৃত্যু দাও ভগবান, মৃত্যু দাও। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। পারছিল বললে হবে না বকুলদি। যেমন করে হোক তোমাকে পালাতেই হবে। কেন রে মুন্না বিল্লু, আজ তোরা আমাকে এইসব কথা বলছিস কেন ভাই? তোমার এই অবস্থা দেখে আমার এমন লজ্জা পাই দিদি, মনে হয় যেন আমি আত্মহত্যা করি। বিল্লু, তোমার এই অবস্থার জন্য আমরাই তো দায়ী বকুলদি, আমরাই তো দায়ী। ওরে তোদের মুখে দিদি ডাক শুনে আমার যে জয়ন্তর কথা বারবার মনে পড়ে যায়। সেই কবে এসেছিল হতভাগাটা, এসে আমাকে নিয়ে যাবে বলেছিল, আমাকে বলেছিল। বকুলদি, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। কেন এসেছিস, কেন এসেছিস হতভাগা? বেরিয়ে যা, বেরিয়ে যা হতভাগা, তুই এখান থেকে বেরিয়ে যা। তুই জানিস না তুই কেন আমাকে স্বপ্ন দেখাতে বারবার ছুটে আসিস? তুই জানিস এই নরকে যে একবার পা দেয় তার আর সংসারে ফেরা হয় না। ওসব পুরনো সংস্কার ভেঙে দিয়ে আমি তোমার জন্য নতুন সংসার গড়ে দেবো বকুলদি। জয়ন্ত, যেমন করে তুমি আমার গালে চড় মারলে, তেমনি ওই সমাজের গালে চড় মেরে আমি বলবো, ওগো সমাজপতিদের পুরনো ঘুঘুর ভাষা সমাজ ব্যবস্থা, তোমরা কুমারী মেয়েদের বিয়ের জন্য বন প্রথা রোধ করার জন্য
যেমন খাতায় কলমে আইন তৈরি করেছো, তেমনি তেমনি এদেশে হাজার হাজার হতভাগিনী গণিকাদের সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এক চিলতে কাগজের আইনও কি তোমরা গড়ে তুলতে পারো না? কিচ্ছু পারবি না, তুই কিছু পারবি না, এদেশের মানুষ কিছু পারবে না, কারণ এদেশের মানুষ পুরুষের যৌবন আজ জুতোর পুরুষ হয়ে গেছে। বেশি বেশি এখানে ফুটানি কপচাবি না। চলে যা, চলে যা হতভাগা, আর কোনোদিন এখানে আসবি না। চলে যা, চলে যা, চলে যা। বকুলদি, বকুলদি, তুমি তো একদিন তোমার এই হাত দুটো দিয়ে তুমি আমার হাতে, তুমি আমার কপালে এঁকে দিয়েছিলে ভাই ফোঁটা চিহ্ন। বকুলদি, তাই তাই তুমি যতই আমাকে চড় মেরে তাড়িয়ে দাও না কেন, আমি কিন্তু আবার আসবো। আমি কিন্তু আবার ছেলেটা সেই যে গেল, আর আসেনি। কিন্তু জয়ন্তকে তুমি তাড়িয়ে দিয়েছিলে কেন? তাড়িয়ে না দিলে করতাম কি, খেতাম কি? না খেয়ে মরতে, বিল্লু, ফুটপাতে গিয়ে পড়ে থাকতে, বিল্লু, তবু তো সুস্থ হয়ে বেঁচে থাকতে পারতে। তাই তো চেয়েছিলাম ভাই, কিন্তু আমি যে কারো সাহায্য পাইনি রে ভাই। সাহায্য কি চেয়ে পাওয়া যায়? তাহলে কি করলে পাওয়া যায় বল বল। সেই জয়ন্তর গালে চড় মারার মতো আমাদের গালে চড় মেরে আমাদের দিদির মতো ভাইকে শাসন করে বলতে পারোনি, ওরে মুন্না, বিল্লু, তোরা এখান থেকে আমাকে নিয়ে চল। পারবি ভাই, পারবি? তাহলে চল ভাই, চল, আমাকে এখান থেকে তোরা নিয়ে চল। ফটিকদা কায়দা করে সতীনাথ বাবুকে দূরে সরিয়ে নিয়েছে। চল ভাই, চল, আমরা দুজন এখান থেকে চলে যাই। এই সুযোগে সময় নষ্ট তোরা না করে ফটিকদা, এখান থেকে পালিয়ে যা। ফটিকদা, এই কাগজে বাড়ির ঠিকানা লেখা আছে, বকুলকে নিয়ে তোরা সোজা সেখানে পৌঁছে যাবি। বকুলকে পৌঁছে দিয়ে আবার তোরা এখানে চলে আসবি। কিন্তু সতীনাথ বাবু এসে বকুল দিকে না দেখতে পেলে তুমি কি জবাব দেবে ফটিকদা? মাল খেয়ে মাতাল হয়ে খিস্তি করে বলবো, সতীনাথ বাবু গো, তোমার এই ঠেকের মাথায় লাথি মেরে হারামজাদি টিগলি চুরি পালিয়ে গেছে। ফটিকদা, এত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে তুমি এমন করে হাসতে পারছো? আমাদের যে হাসির ভিতরেও কান্না লুকিয়ে রাখতে হয় রে বকুল। ফটিকদা, কাঁদিস না বকুল, কাঁদিস না। ফটিকদা, যা, তোরা তাড়াতাড়ি চলে যা। ফটিকদা, চলো বকুল দি, চল, চল, বিদায় ফটিকদা, বিদায়। এই শহরের বাচ্চারা সেদিন যেমন করে ময়না পাখিটাকে এখানে নিয়ে এসেছিলে, আজ আবার ঠিক তেমনি করে এই সতীনাথের খাতা থেকে বের করে কোথায় নিয়ে যাচ্ছি রে কুত্তার বাচ্চারা? সতীনাথ বাবু, ওরা মুখ পেতে দাঁড়া, আমি আমার আগাম মুখ করা মাইলটাকে টুক করে গাড়িতে নিয়ে তুলে ফেলে। আজকে আমাকে দয়া করুন, আমি আজকে আপনার সঙ্গে যেতে পারবো না। আমি আপনার পায়ে পড়ছি। আরে সেই জন্যই বুঝি হাল বসত ওই মুন্নার বিল্লুকে নিয়ে নবদ্বীপ চলে যাচ্ছে। সতীনাথ বাবু, মুখ সামলে কথা বলবে চুনি বাবু। আপনার ঘরে কি মা বোন নাই? নিজের মা কিংবা বোনকে ওই পুড়িয়ে পাঠিয়ে দাও, টাকাও আসবে আর মা বোনও খুশি হবে। দাঁড়ান চুনি বাবু, দাঁড়ান। ওদের তুমি মেনো না।
আমি এখান থেকে পালাবো না সতীনাথ বাবু, আমি এখান থেকে কোথাও যাব না। তোমাদের কথা মতো আমি আবার নাচবো, আমি আবার গাইবো। ও চুনি বাবু, এসো গো না গো, তোমার হাত ধরে আবার আমি পুরীর হোটেলে যাব। চলো গো চুনি বাবু, আমাকে তুমি পুরীর সমুদ্রে নিয়ে চলো। তোমাকে নিয়ে আমি সোজা চলে যাবো দীঘা, তারপর পুরীতে 10 দিন কাটিয়ে তুমি একই বস্তা টাকা নিয়ে ফিরে আসবে তোমার এই মধুর। জিতে গেলাম, একটার পর একটা বুদ্ধির খেলায় আমি জিতে গেলাম। আমার প্রতিযোগিতার প্লেয়ার ওই শশী ভূষণ ঘোষাল, যে আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, অমনি চাপ মেরে আমার খুশির স্যাটেল ককটা ওর ঘরে আমি বসিয়ে দিলাম। পারলে না শশী ঘোষাল, তুমি পারলে না। তোমার আদর্শবান ছেলে ওই বসন্ত পারল না, সে এখন ব্যাংকের কেস তদ্রুপের দায়ে অ্যারেস্ট হয়েছে। আরে টাকা দিতে না পারলে 2 দিন পরে তার জেল হয়ে যাবে। বেশি নেশা করলে তুমিও কিন্তু দিশা হারিয়ে ফেলবে দাদা। যাতে হারাতে না হয় তার জন্য আমি একটা বাসা বেঁধে দেবো। বাসা, সে ভাষা বাবুই পাখির ভাষা, সে ভাষার উল্টো দিকে মুখ। আরে উল্টো মুখী তো বেশি সুখ। সুখ নয় দাদা, তোমার তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই তুই উল্টো পাল্টা বকছে। তুমিও কিন্তু বাঁকা পথে চলছো দাদা। কি বললে? বসন্ত দয়ারেস হয়েছে শুনে মদ খেয়ে মিস ভাটিয়ার সঙ্গে তোমার খেলা করতে লজ্জা করে না দাদা? লজ্জা করে না? শুধু টাকা রোজগারের মেশিন না হয়ে মানুষ হতে ইচ্ছে করে না তোমার? আমি পিয়ালি দিকে বুঝিয়ে বসন্ত দাদাবাবুর সঙ্গে ঘর করাতে তুমি রাজি করাতে পারো না? পিয়ালি স্বামী ছাড়া সে কিছু চিনবে না, স্বামীর ভালোবাসা ছাড়া সে কিছু জানবে না। গয়না টাকার বাস্ক না হয়ে দিদি হবে সুগন্ধি ধূপের প্যাকেট। সুগন্ধি ধূপের প্যাকেট, যার ভিতর থেকে একটা একটা করে ধূপ বার করে নিলে সে শুধু শূন্য হয়ে পড়ে থাকবে, নিজেকে উজাড় করে দিয়ে। পিয়ালি মন উজাড় করে দিয়ে ওই গৌতমকে ভালোবাসে। আমি গৌতমের সঙ্গে পিয়ালির আবার বিয়ে দেব। আমি আর তুমি বেঁচে থাকতে তা তুমি পারবে না দাদা। বাধা দিলে তোকে আর তোর বৌদিকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। এই বাড়িটা শুধু তোমার একা নয় দাদা, এই বাড়িতে আমারও ভাগ আছে। তাই সহজে তুমি যেটা চেষ্টা করছো তা কখনোই তুমি পারবে না। কি বললে? কি বললে? যাবো। কি করছো তুমি? তুমি ঠাকুরপোকে মারছো? এত বড় সাহস তোমার? তোমার খুব নাম হয়েছে তাই না? অনেক টাকা হয়েছে তোমার, তাই তো? কি বললে? আমি অমানুষ? অমানুষ? তবে তবে দেখ সুইতানে, তোর মুখটা আমি ভেঙে দিতে পারি কি না? বৌদির গায়ে রেখে তুললে আমি এই তোমার হাতটা মুচড়ে ভেঙে দেব। দাদা বলে তোমাকে ক্ষমা করব না। এত দূর এই বৌদির উপর তোর এত পেরে? কি বললে তুমি? ওদের এই দুঃসাহসের জবাব আমি খুব তাড়াতাড়ি দেব। সেদিন তুই বুঝবি শয়তানি। তুই এতদিন কার সঙ্গে সংসার করেছিলে? সংসার সংসার? আমি সংসার করেছি। না বৌদি না, আমার লোভী স্বার্থপর চরিত্রহীন দাদা তোমাকে সংসার করতে দেয়নি বৌদি, সংসার করতে দেয়নি। সংসারের সবটুকু সার সে নিজের হাতে রেখে
তোমাকে শুধু সং সাজিয়ে রেখেছে বৌদি, সং সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আমিও তো আর 5টা মেয়ের মতন স্বামী পুত্র ননদ দেও নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম। আমরা মেয়েরা শিবের মতন বর পাওয়ার জন্য এখন আমরা শিবরাত্রির ব্রত পালন করি, আর শিবের ঘরে সন্ধ্যেবেলা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমরা প্রার্থনা করি, জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সাথ তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আপনি কেন এখানে এসেছেন গৌতম ঠাকুর? আমি হ্যাঁ, আপনার বন্ধুর বাড়ি বলে আপনি যখন খুশি যা তা আসবেন এখানে। কেন এসেছেন এখানে? এই কথা বললে আপনি কি সহ্য করতে পারবেন? সেটা আমার ইচ্ছে। আপনি আপনার বন্ধুকে যে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটা আপনি ফেরত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। গৌতম বাবু, আপনি কি পিয়ালিকে ভালোবাসেন গৌতম বাবু? একটুকু না। হ্যাঁ, অদ্ভুত বিচিত্র মানুষ আপনি। আমার সমস্ত ফুল আপনি ভেঙে দিচ্ছেন গৌতম বাবু। আমি তাহলে না, যাবেন না, দাঁড়ান, এখন আমার আসল কথা বলা হয়নি। তাহলে এতক্ষণ নকল প্রশ্ন করছিল বুঝি? কেমন? এখন আপনি স্পষ্ট করে বলুন তো, আপনার যদি পিয়ালি প্রতি দুর্বল নাই থাকে তাহলে আপনি কেন এই বাড়িতে আসেন? যদি বলে আপনাকে দেখতে। গৌতম বাবু, আপনি কি ভেবেছেন আমাকে? আমার বোনের মতো। গৌতম বাবু, আমার মরিচা বোনের মতো অবিকল তোমার চোখ দুটো। আপনি অভদ্র মানুষের মতো আমি বারবার ছুটে আসি তোমার চোখে আমার বোনের ছবি দেখতে। এই 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 দেখো, এই দেখো আমার বোনের ছবি। আমার ভুল হয়ে গেছে গৌতম বাবু, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করুন গৌতম বাবু। বাবু নই রে বোন, বাবু নই, বল দাদা। দাদা, তুমি যদি আমাকে দাদা বল, আমি তোমার বোন, তাহলে কেন আমার গালে একটা টাচ করে চড় মেরে বললি না? ওরে হতভাগী আলপনা, বোন হয়ে দাদাকে এরকম সন্দেহ করতে নেই রে। কেন বলনি দাদা? বলো কেন? ওই বোন, এমন কিছু পৃথিবীতে মানুষ আছে যারা দেখে যায়, শুনে যায়, অনুভবই করে যায়, কিন্তু মুখে বেশি কথা বলে না। দাদা, আমিও তো এই মুখে কিছু কথা না বলে তোদের ছায়ার মতো ঘুরে বেড়েছি তোদের সংসারের সব কাজের পেছনে। চোখ দুটোর দিকে চেয়ে আমি অজিতকে অনেক ভাবে সাহায্য করেছি, বারবার চেয়েছি পিয়ালির ভালো হোক। দাদা, আমাকে যখন বোন বলে ডেকেছো আর পিয়ালি যখন তুমি ভালো চাও, তাহলে আমার একটা অনুরোধ রাখবে দাদা। বল কি করতে হবে? আচ্ছা দাদা, পিয়ালির সঙ্গে তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। না, না বলো না দাদা, না বলো না। বসন্তের সঙ্গে পিয়ালির এখনো মিল হয়নি দাদা, তাই তো তোমাকে পিয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয় করতে হবে দাদা। কথা দাও দাদা আমাকে। আমি তোকে কথা দিলাম। দাদা, আর একটা কথা দাও দাদা। বল কি কথা? দাদা, তুমি তোমার দায়িত্ব নিয়ে এই বসন্ত বাবুকে জামিন করে ছাড়িয়ে আনবে তো দাদা? আমি চেয়েছিলাম, কিন্তু অজিত আমাকে শুনবে না দাদা, শুনবে না। তোমার বন্ধুর কোনো কথা তুমি শুনবে না দাদা। আলপনা, হ্যাঁ, আর একটা কথা আছে দাদা, আর এখন বলবার সময় নেই দাদা। জানো তো দাদা, আমি তোমাকে সমস্ত দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে হলাম দাদা। দাদা, তুমি আজ থেকে পিয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয় শুরু করে দাও দাদা, ভালোবাসার অভিনয়। এ কি হলো? নতুন করে যে আমি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়লাম, কিন্তু বোনের কথা তো রাখতে হবে। ব্যাংকের কাশিয়ার গৌতম গাঙ্গুলি আজ থেকে একজন সুন্দর অভিনেতা। তাই পিয়ালির সাথে অভিনয় করতে আমি পিয়ালির শ্বশুর বাড়িতেই চললাম। ও গৌতম, আমি মন দিয়েছি, মনটা নিতে যা একটু তোমার কাছে কাছে দাঁড়। আমি অনেক দেখে শুনে এই বিয়ে
আমি ইচ্ছে মতো চলে যাই। এই আমি মন দিয়েছি মনটা পেতে চাই, একটু তোমার রাখতে কাছে যাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো সঙ্গী কোথাও নাই 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 নাই। বসন্তকে অ্যারেস্ট করে কোন পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গিয়েছিল বুঝি? হ্যাঁ, বিক্রি করে তাই ফিরছি। দেখো না, দেখো আমার সারা শরীরটা শুকে, দেখো শুধু বন জঙ্গলের গন্ধ। ইস, কি রোমান্টিক! রোমান্সের সাপ তাহলে বেরিয়ে এলো। হ্যাঁ, দেখো দেখো আমার যদি ভাই বোনের সম্পর্কে চাপিতে ওই রোমান্সের সাপটা ঢুকে না যায়। পিয়ালি! না না, পিয়ালি নই। তোমার সঙ্গে যখন আমার সেকেন্ড ম্যারেজ হচ্ছে তখন আজ থেকে আমি তোমার পিয়া। পিয়া? হ্যাঁ, খাও পিও জিও মাই ডার্লিং। কিন্তু আমার যে ভয় করছে আরে পিয়া। বাবা, সন্দেহ, চুপি চুপি ভয়, তবেই তো প্রেম। কিন্তু এটা যে তোমার শ্বশুর বাড়ি। তাতে কি হয়েছে? আমিও তো তাদেরকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো বলেই তোমাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু তোমার শ্বশুর বাড়ির শাশুড়ি যে আমার উপর বিরক্ত হচ্ছে। যাক, বিরক্ত হোক, ওরা রেগে যাক, আমাকে গালাগালি দিক, আমি তো চাই ওরা আমার উপর বিরক্ত হয়ে অপমানিত হয়ে ওই বসন্তের সঙ্গে আমার ডিভোর্সটা করাতে বাধ্য হয়। না 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 না, তা কি করে হয়? পিয়ালির সঙ্গে ডিভোর্স হলে আমার সেই সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। আমি তো আমার বোনের আলপনার কথা মতো আমি নিজের দায়িত্বে বসন্তকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি বসন্তকে কথা দিয়েছি যেমন করে হোক তার উপর যে ক্যাশ রূপের তদ্রূপের কেসটা আমি তুলে নেব। কাজেই এই এই গৌতম, গৌতম বুদ্ধের মতো তুমি আবার কিসের ধ্যানে মগ্ন হয়ে গেলে? কেন তোমার তোমাকে নিয়ে আমি কল্পনার সমুদ্রে চলে গিয়েছিলাম। কল্পনা নয়, চলো না দুজনে গিয়ে সমুদ্রে আমরা স্নান করি। তাই চলো, আর যেতে যেতে বলবো চলো না দীঘার সৈকত ধরে, ছাও বনের ছায়ায় ছায়ায় শুরু হোগে পথে চলা, শুরু হোগে কমলা। চলো না দীঘার সৈকত ধরে, ছাও বনের ছায়ায় ছায়ায় শুরু হোগে পথে চলা, শুরু হোগে কথা বলা, শুরু হোগে পথে চলা, শুরু হোগে কথা বলা। আছে কোথা রয়ে গেছে পাহাড় উঁচু মনের আড়ালে, দুজনে গেছি ঢেকে সে কথা হৃদয় নভু বৈশাখী চঞ্চলা। শুরু হোগে পথে চলা, শুরু হোগে কথা বলা। চলো না দীঘার সৈকতের, ছাও বনের ছায়ায় ছায়ায় শুরু হোগে পথে চলা, শুরু হোগে কথা বলা, শুরু হোগে পথে চলা, শুরু হোগে কথা বলা। বৌমা, এটা সমুদ্র সৈকত নয়, এটা ভদ্রলোকের বাড়ি। মিস্টার ঘোষাল, যান, বেরিয়ে যাও এই মুহূর্তে এখান থেকে, বেরিয়ে যাও বলছে। লাগে না, বেরিয়ে আমি যাবো না। বসন্ত বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, তার কথা ছাড়া আমি কারো কথা শুনবো না। কি বললে? খুব শিগগিরই বসন্ত বাবুর সঙ্গে এই পিয়ালি ডিভোর্স হয়ে যাবে, তারপর আমি ওকে দ্বিতীয়বার বিয়ে করব। না, মিস্টার ঘোষাল,
আপনি পুরনো দিনের মানুষ, তাই পুরনো পথে চলতে গিয়ে সভ্যতার হোটুজকে আপনি পা মুচকে পড়ে গেছেন। আধুনিক সমাজের এই ইলেকট্রনিক বিবাহ বিচ্ছেদের কথা আপনি কিছুই বুঝতে পারবেন না। হাসবে না, হাসবে না বৌমা। ওই তুমি গৌতম ছোকরাকে বারণ করে দিও, ও যেন কোনোদিন আমাদের বাড়িতে না আসে। আসবে না মানে? দুদিন পরে আমি গৌতমকে সেকেন্ড ম্যারেজ করব। হ্যাঁ, অবশ্য তার আগে চাই বসন্তের সঙ্গে আমার ডিভোর্স। বসন্তের সঙ্গে তুমি ডিভোর্স পাবে না। কি বলেন? ঠিকই বলেছে। ভগবানের আশীর্বাদে বসন্ত যখন জামিন পেয়ে গেছে, তখন যেমন করি হোক কেসটা আমরা টাকাটা ফেরত দিয়ে মিটিয়ে নেব। তাই নাকি? হ্যাঁ, আরো শুনে রাখো, আজ থেকে তোমার চাকরি করতে যাওয়া হবে না। চাকরি করতে যাওয়া বন্ধ করে দেবেন? নিশ্চয়ই বন্ধ করে দেব। তারপর তারপর আমি এই পাড়ায় পাড়ায় বাবা মায়েদেরকে ডেকে ডেকে বলবো, ওগো এই সংসারের বাবা মায়েরা, আর আপনারা যদি সংসারের মঙ্গল চান, তাহলে আমার মতো ভুল আর করো না। তোমরা না খেতে পাও শুকিয়ে মরবে, সেও ভালো। তবু ঘরের মেয়েকে, বাড়ির বউকে বাইরে চাকরি করতে পাঠিও না। চাকরি করতে আপনি পাগল হয়ে গেছেন। পাগল উনি হয়ে যায়নি বৌমা, উনি ভুল সংশোধন করছেন। পাগল হয়ে গেছে তুমি। মুখ সামলে কথা বলবে বুড়ি শাশুড়ি। বৌমা, তুমি একদিন শাশুড়ি হবে, সেই দিন তোমার ছেলের বউ এসে যদি তোমাকে এই ধরনের কথা বলে, তুমি সহ্য করতে পারবে তো বৌমা? পুরনো দিনের বাবা মায়েরা, তোমাদের হিসাবটা একটু ভুল হয়ে গেছে। আপনাদের ভুল হিসাবটা আমি ঠিক করে দিচ্ছি। আপাতত আপনারা কানে হাত চাপা দিন। এবার সেই কথাটা বলি। কি বলবেন জয়ন্ত বাবু? বিজ্ঞানের অশেষ অবদানের সাহায্যে সাজে পোশাকে নানা কায়দা করে এ যুগের মেয়েরা উর্বশী তিলোত্তমার মতো চির যৌবনা হয়ে থাকতে চায়, কিন্তু একেবারে তারা হিসাব করে দেখে না, কাল কাউকে ক্ষমা করে না। অনিবার্য কারণে জীবনের সকল অবশেষে বৈকালে হয়ে যায়। থামো থামো, তোমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিইনি বৌদি, জ্ঞান দিইনি। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার কল্পনা বিলাস বাদ দাও। আমাকে বলো চরণদা, বাজারে যাও। আমাকে হুকুম করে বলো কালী, এই জামা কাপড়গুলো লন্ড্রিতে কাচতে দেয়। ঠিক আছে ঠিক আছে, তোমাদের সকলের কথা মতো আমি এবার থেকে সমস্ত কাজ করব, সংসারের সব দায়িত্ব পালন করব। হ্যাঁ, তাই তো আমার প্রথম কাজ হবে সংসারের সমস্ত বাজে খরচগুলো বন্ধ করে দেওয়া। হ্যাঁ চরণদা, চরণদা আজ থেকে আর তুমি লন্ড্রিতে যাবে না, না বাজার করতে যাবে না, তাই তোমার ছুটি। হ্যাঁ কালিদা, আজ থেকে জামা কাপড়গুলো লন্ড্রিতে কাচতে দেওয়া হবে না, তাই তোমারও ছুটি। জয়ন্ত, তুমি যাও, আমার চপ্পল দুটো পালিশ করে নিয়ে এসো। আপনি যান, আপনি জামা কাপড়গুলো কাচতে যান। কি বললে বৌমা? আর আপনি, আপনাকে বলছি শুনুন, আপনি আজ থেকে এবারে চাকর হয়ে আমি প্রত্যেককে কাজের দায়িত্ব দিয়ে আমি সংসারে কাজ করতে চললাম। আপনারা সকলে নিজেদের কাজগুলো করে নেবেন। তোমাদের বাকি টাকাগুলো আমি হিসেব করে বুঝিয়ে দিচ্ছি, আমার সাথে এসো। যা কালীচরণ যা, আর মায়া মারাস না বাবা। বৌমায়ের কথাই যখন সব হবে, তখন তোরা কাজ ছেড়ে চলে যা কালীচরণ। কাজ ছেড়ে কালীচরণ
ভগবান, আমাদের ভাগ্যে তুমি এই লিখেছিলে ভগবান। বাবা, আপনি কি এখনো চুপ করে থাকবেন? কি করব রে জয়ন্ত? ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে তো হবে। চা চা রে জয়ন্ত চা, তাড়াতাড়ি বৌমায়ের জুতো জোড়াটা তুই পালিশ করে এনে দে। বাবা, চা রে ঠিক জয়ন্ত আছে বাবা। চা। বাবা, আমি তাই যাচ্ছি বাবা। আমি আমি আমিও যাই, বৌমার কথা মতো কাপড়গুলো কাচতে যাই। তুমি বাজারে যাও, বৌমা তো আমাদের খেতে দেবে। তাই চলো, তাই চলো হইমো, তাই চলো। তুমি তুমি বৌমায়ের কাপড়গুলো কেচে দেবে, চলো। আর আমি এই সংসারটাকে ঠিক রাখার জন্য ওই বৌমায়ের কথা মতো বাড়ির চাকর হয়ে আমি বাজার করতে চললাম। হইব বাজার সালা ডায়মন্ড হারবারে গঙ্গাধর যখন একবার এসে পৌঁছে গেছে, তখন সাঁতার না কেটে কি আর বাড়ি ফিরে যাবো? সাঁতার কাটবো সাঁতার। বংশীলাল যে নতুন মেয়েটি এনেছে, তার যৌবন সাগরে আমি সাঁতার কাটবো। বিনিময়ে আমাকে দিতে হবে পার ডে 2000 টাকা। আরে তাজা তাজা মেয়ে মানুষের বিনিময়ে আমি সব কিছু দিতে পারি। ওহে ওহে বংশীলাল, মেয়েটিকে তুমি পাঠিয়ে দাও। আমাকে ডাকছেন স্যার? তা ডাকবো না তোমাকে? হে, তোমাকে ডাকবো, কাছে বসাবো, স্যার একসাথে মাল খাবো, তারপর তারপর ইয়ে মানে আরে চাকগে চাকগে সে কথা। তোমার নামটা যেন কি? আগে স্যার আমার নাম ঝিলমিল মিত্র। তুমি তো কলেজে পড়ো? আগে হ্যাঁ স্যার, 3rd ইয়ার। তুমি এই লাইনে একদম নতুন, তাই না? আগে হ্যাঁ স্যার, একদম। তুমি কোনোদিন কোনো ছেলেকে ভালোবেসেছো? স্যার না স্যার, মানে আমি বসন্ত। বসন্ত কে? না না, আমার জীবনে বসন্ত এসে ফিরে গেছে স্যার, তাই ভালোবাসার কোকিলের কুহু ডাক আমি কোনোদিন শুনতেই পাইনি। আরে ঠিক আছে ঠিক আছে, স্যার কোকিলের ডাক না শোনাই ভালো। এসো এখানে বসো আমার পাশে। স্যার বলছিলাম কি স্যার, বাড়িতে আপনার বউ নেই স্যার? দেবীর মতো বউ আছে, পুজো পুজো গন্ধই নেশা ধরাই না। স্যার আপনার ভাই বোন কেউ নেই?
ভাই বোন আছে, আচ্ছা। ভাইটা কলেজে পড়ে, বোনটার অনেক টাকা খরচা করে আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু বোনের সঙ্গে হ্যাঁ কোনো সম্পর্কই রাখে রে ওই বাস্টার্ড বসন্ত ঘোষাল। কি বললেন, কি বললেন? বসন্ত ঘোষাল আপনার ভগ্নিপতি? হ্যাঁ, ওই বকুল না ফকুল নামে একটা কেউ আমাকে ভালোবেসেছিল, তার সঙ্গে বিয়ে হয়নি বলে বিয়ালিকে সে স্ত্রীর মর্যাদা দেয়নি। কিন্তু বসন্ত বসন্তকে তুমি চেনো না? না 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 স্যার, না স্যার, বসন্ত বসন্ত আমার অপরিচিত স্যার। ও নামে আমি কাউকে চিনি না, কাউকে না ওই জানোয়ারটার নাম না শুনাই ভালো। স্যার। এসো আমার কাছে এসো ঝিলমিল, একটু মাল খাবে নাকি? না স্যার, আপনি খান, আমি বরং ঢেলে দেব। ভেরি গুড, ভেরি গুড। তুমি ঢালো, আমি খাই, তারপর মাংস খাবেন তাই তো? আরে সে তো খাবোই, সে তো খাবোই ঝিলমিল। মদ খেতে খেতে ওই তোমার ওই ঝিলমিল ঝর্ণার জলে আমি স্নান করবো, স্নান। দাও দাও, এ হলো, দাও ঝিলমিল। হ্যাঁ স্যার। স্যার বলছি কি, এবার আপনি মালটা খান, আমি একটা গান করি, আপনি গান শুনতে শুনতে মাল খাবেন, আপনার নেশাটা দারুণ জমবে। হ্যাঁ স্যার। আরে ঠিক আছে, ঠিক আছে, তবে তুমি আমাকে আরে একটু মদ ঢেলে দাও ঝিলমিল, দিয়ে তুমি তোমার গান শুরু করো, গান। আমি পুরো গ্লাসটা ভরেই দিয়েছি আপনাকে, খান। ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম, এইবার ঘুমের ওষুধ পেয়ে মদ খেয়ে বেহুশ হয়ে যাবে। মদের কি সুন্দর গন্ধ, তাই না স্যার? তোমার যৌবনের সুগন্ধ স্যার, আর অনেক মিষ্টি ঝিলমিল। স্যার, স্যার আপনি মদটা খান, আমি বরং একটা গান গাই। হ্যাঁ, ও গো মৌপিয়া মৌমাছি এসো কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি। মৌপিয়া মৌমাছি এসো কাছাকাছি, এসো কাছাকাছি, এসো কাছাকাছি। এই বুকেতে জমে আছে কত যে মধু, লুটে নাও, লুটে নাও, লুটে নাও মধু। বুকেতে জমে আছে কত যে মধু, লুটে নাও, লুটে নাও, লুটে। জনরোগে প্রায় ঘুমের ওষুধ মেশানো মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তোমার জন্য, তোমার জন্য আমার ভালোবাসার বসন্ত আজ বিপদে পড়ে গেছে। তাই তো তোমার নেওয়া টাকা দিয়ে চললাম আমার বসন্তর জীবন। তুমি এখানে ঘুমিয়ে থাকো, আমি চলে গেলে তোমার ঘুম ভাঙবে, তারপর তুমি জেগে দেখবে তোমার সমস্ত টাকা তছরূপ হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। তুমি পিয়ালির বোন, তাই তোমার ইজ্জতটাকে আমি চুরি করলাম না, কারণ তোমাদের মতো ভদ্রলোকের ইজ্জতের দাম থাকতে না পারে, কিন্তু আমার মতো গণিকার ইজ্জতের দাম অনেক অনেক বেশি। করে ফেলেছে। অনেক দিন ধরে আমরা যে রোগ ধরতে পারছিলাম না, আজ ডাক্তার বাবু বকুলের সেই মারাত্মক রোগ ধরে ফেলেছে।
এত বড় মারাত্মক রোগ নিয়ে বকুল বাইরে গেছে শুনে ডাক্তার বাবু আমাকে যা নয় তাই বলে বকেছে। ডাক্তার বাবু তোমাকে কি বলেছে ফটিকদা? এ কথা তোদের শুনতে হবে না রে। কেন ফটিকদা, তুমি বলো, আমরা শুনতে চাই। কি করে বলি রে, সেই হতভাগী মেয়েটার দুর্ভাগ্যের কথা আমি তোদের কাছে কি করে বলি রে। তবু তোমাকে বলতেই হবে। বলো বলো তুমি ফটিকদা, বলো বলো কি অসুখ করেছে বকুলদির? বকুলদির কি পাড়া রোগ হয়েছে? না রে মুন্না না। তবে কি বকুলদির যক্কা রোগ হয়েছে? না রে বিল্লু না। তবে কি হয়েছে বকুলদির? বকুলের ক্যান্সার। কি হলো রে, কি হলো রে মুন্না, কি হলো রে বিল্লু? তোরা তোরা এমন করে কাঁদছিস কেন? তোরা কি ভেবেছিস কন্ট্রাক্টর আমাকে ছাড়বে না, তাই তো? ও বকুলদি, আরে বাবা তোদের বকুলদি তার ভানুমতির খেল দেখিয়ে ঠিক তোদের কাছে ফিরে এসেছে। এই দেখ দেখ না, ব্যাগ ভর্তি অনেক টাকা নিয়ে এসেছে। জানিস তো, আর 10,000 টাকা পেলেই না আমার বসন্তকে আমি ছাড়িয়ে নিতে পারবো রে। বকুলদি তুমি এমন করে কাজটা কেন বকুলদি? ও কিছু নয় রে ভাই, ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। ফটিকদা, কিন্তু বকুল তুই বসন্তর জন্য তুই নিজেকে এমন করে শেষ করে দিচ্ছিস কেন? ফটিকদা, ভালোবাসার মূল্য মেটাতে গিয়ে এমন করে যে নিজেকে শেষ করে দিতে হয় ফটিকদা। শুধু শুধু আর 10,000 টাকা পেলেই না আমার আমি আমরা 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 এক্ষুনি এনে দিচ্ছি বকুলদি, আমরা এক্ষুনি এনে দিচ্ছি। অত টাকা ফটিকদা, ফটিকদা ওই মুন্না বিল্লু অত টাকা কোথায় পাবে ফটিকদা? আমি জানি না, আমি জানি না। ফটিকদা, তুমিও কাঁদছো কেন ফটিকদা? কেন কাঁদছি এ তুই বুঝবি না রে হতভাগী। ফটিকদা, ও ফটিকদা, বসন্ত আসেনি? জয়ন্ত এসে বলে গেছে। কি বলে গেছে? বসন্ত বাবু আসবে। আসবে, আসবে, আমার বসন্ত আসবে। এলো আমার এলো আর ফুল ফুটবে না রে হতভাগী। ফটিকদা, কারণ গাছের গোড়ায় পোকা লেগে গেছে, পোকা লেগে গেছে। ফটিকদা, ফটিকদা। এরা জানেন তো, এরা না সবাই আমাকে খুব ভালোবাসে। এরা কেন যে এত ভালোবাসে আমাকে আমি জানি না। একটু আগে না এরা আমার জন্য কাঁদছিল। কেন কেন কাঁদছিল আমার জন্যে? এই জন্য আজও আমাকে কাঁদতে হয় বকুল। বসন্ত, তুমি এসেছো? তবে এখন আমার আর সেই বসন্তকাল নেই। গ্রীষ্মের দুরন্ত দুপুর আমার জীবনের মাটিটাকে উড়িয়ে খাক করে দিয়েছে। না না না, তাতে কি হয়েছে? আমি তো আছি বসন্ত। আমি তোমার মনে প্রশান্তির ছায়া এনে দেবো বসন্ত। বকুল, তোমার শরীর অসুস্থ, তুমি তুমি একটু বিশ্রাম নাও। একটু একটু আমার জন্য তুমি ব্যাকুল হয়ে না গো, আমার জন্য ব্যাকুল হয়ে না। আমি সম্পূর্ণ সুস্থ আছি গো। জানো জানো গৌতম বাবুর সঙ্গে আমার সমস্ত কথা হয়ে গেছে। গৌতম বাবু কি বলেছে জানো? উনি টাকা পেলে না কেসটা উইথড্র করে নেবে। হ্যাঁ, সে কথা গৌতম বাবু আমাকেও বলেছেন, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? এই তো টাকা এনেছি। টাকা আমি দেবো তোমাকে টাকা। এই জানো জানো বসন্ত, আর 10,000 টাকা পেলেই না তোমার সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারবো গো। তুলে দাও বকুলদি, তুলে দাও। বাকি 10,000 টাকা আমরা নিয়ে এসেছি। অত টাকা তোরা কোথায় পেলি ভাই? এগুলো তোমার দেওয়া সেই টাকা। আমার দেওয়া টাকা? আমার দেওয়া টাকা এই মানে? থলিতে আছে তোমার দেওয়া সেই টাকা আর গহনা। বিল্লু, একদিন তুমি আমাদের ভালোবেসে যা আমাদের হাতে তুলে দিয়েছিলে, তোমাকে ভালোবেসে আজ আমরা সেগুলো আজ তুলে দিলাম। দে ভাই, তোদের ভালোবাসা কুড়িয়ে
আমি আমার ভালোবাসার দাম মেটাবো। আয় আয় ভাই ভাই, আমি আশীর্বাদ করি তোরা অনেক বড় হ, তোরা অনেক সুখী হ। বসন্ত বসন্ত বসন্ত, এই না না বকুল না, তা হয় না। হয় না? কেন হয় না বসন্ত? বসন্ত কেন হয় না? আমি নতুন করে তোমাকে ফিরিয়ে নিতে পারি, কিন্তু তোমার ওই টাকা আমি নিতে পারবো না বসন্ত, তোমার ওই টাকা আমি নিতে পারবো না। বসন্ত বসন্ত যেও না, বসন্ত শোনো, বসন্ত শোনো। বসন্ত চলে গেল, বসন্ত বলে গেল আমার টাকা নিতে পারবে না। না বসন্ত না, আমার দেওয়া টাকা যে তোমাকে নিতেই হবে বসন্ত। আবার আমি জীবনের শেষ অভিনয়টা করব। আমার জীবনের শেষ অভিনয় করতে আমি আমি এমনি করে মাথায় ঘোমটা দিয়ে, আমি কপালে সিঁদুর, হাতে লোহা পরে আমি হয়ে যাব কিছুক্ষণের জন্য কোন এক বাড়ির বউ, কোন এক বাড়ির বউ। সংসারের বাবারা, মায়েরা, আপনারা কি বুঝতে পারলেন? সংসারে অশান্তি হলে সংসারের সৎ শিক্ষা কেমন করে অশিক্ষার পথে পা বাড়ায়। এখন আপনারা বুঝবেন না, কিছুক্ষণ পর আপনারা বুঝবেন। ব্যাগগুলো কি ভারী, কত কত কষ্ট পাচ্ছি। কষ্ট হলে কি হবে, ভুলের বোঝা আমাকেই তো বইতে হবে। এই যে শুনছেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো। না না, মনে করব কেন, বলো তুমি কি বলতে চাও। বলছিলাম কি, ওই রাস্তায় আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনার ওই ভারী ব্যাগ দুটো নিয়ে আপনি আমার গাড়িতে গিয়ে বসবেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেবো। কেন বলো তো মা, আমার জন্য তুমি এত কষ্ট করবে কেন? আসলে আপনাকে না আমার শ্বশুরের মতো দেখতে। হায় ভগবান, আমার ছেলের বউ পেয়ালির সঙ্গে তোমার কত তফাৎ। তুমি আমার নিজের বৌমা না হয়েও আমার দুঃখের ভাগ নিতে চাইছো। আর আমার সত্যিকারের বৌমা আমাকে দিয়ে চাকরের মতো খাটাতে চায়। যদি তুমি আমার পুত্রবধূ হতে মা। না না, ওরম করে আপনি দুঃখ করবেন না, চলুন আপনার দুঃখের বোঝা আমি বয়ে নিয়ে যাচ্ছি। আমার দুঃখের ভার তুমি বইবে কেন মা? যে ভার সারা জীবন বইবার কথা ছিল, সেই ভার একদিন না হয় বইলাম বাবা। বলো বলো তোমা, বলো তুমি কোন বাড়ির বউ? ওই যে চৌরাস্তার মোড়ে বাড়িটা দেখতে পাচ্ছেন, আমি সে বাড়ির বউ ছিলাম। ছিলাম মানে এখন তুমি আর বৌমা নও? না, আমার শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার শ্বশুর মশাই একটা মূর্খ, পাষণ্ড অমানুষ। তোমার মতো লক্ষ্মী প্রতিমা বৌমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে গুলি করে মারা উচিত। না, দুঃখ করবেন না বাবা, দুঃখ করবেন না, চলুন বাবা চলুন। আপনি আমার জন্য কষ্ট পাবেন না বাবা, বরং আপনার জন্যই আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি সুন্দর কথা। তা তোমার নামটা যেন কি মা? আমার নাম না না, আমার নাম হলো ফুল। ফুল বৌমা, আমার সাথে আমার বাড়িতে গিয়ে
আমার ওই পোষারিনী বৌমাকে তুমি একবার দেখে আসবে চলো বৌমা, তুমি একবার দেখে আসবে চলো। আমি সেই লোকটার বোঝা বয়ে নিয়ে যাচ্ছি, যে লোকটা একদিন আমাকে আশীর্বাদ করতে এসে আমাকে অপমান করে চলে গেছিল। ঈশ্বর, কি নিদারুণ তোমার খেলা! অভিশাপ? কিসের অভিশাপ? কার অভিশাপ? না না, আমি কারো অভিশাপ মানি না, কাউকে আমি ভয়ও করি না। বসন্ত আমাকে ডিভোর্স করুক বা নাই করুক, আমি তাতে কোনো পরোয়া করি না। এখন শুধু আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। আরে বাবা, তোমাকে বিয়ে করবো বলি তো আমি তোমার শ্বশুর বাড়িতে এসেছিলাম। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? আরে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলে মানে এখন কি তুমি আমাকে ভালোবাসো না? তুমি না, তোমাকে হয়তো আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। কেন? কারণ আমার শরীরে একটা ভয়ঙ্কর অসুখ দেখা দিয়েছে। কি হলো ঠাকুরজি, এমন চিৎকার করছো কেন? এই নাও, আমি না ঠাকুর মন্দিরে পুজো দিয়ে এলাম, না প্রসাদ খাও। আরে বাবা, প্রসাদটা খেলে তোমার রাগ মৌরগ সব ভালো হয়ে যাবে। না, ভালো হয়ে গেলেও গৌতম বাবুকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই কে আছিস, এক গ্লাস জল নিয়ে আয়। এই যে বৌমা, জল এনেছি। শুধু জল নিয়ে এসেছো? আমার বৌদি এসেছে দেখতে পাওনি? এক কাপ চা করে নিয়ে আসতে পারোনি? আর হ্যাঁ, তোমার স্বামী দেবতাটি ওই বাজার থেকে ফিরে এলে বলো তাকে আর একবার বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, মাছ, না একটা বড় রুই মাছ। না 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 পিয়ালি, আমি আর মাছের মাথা খাবো না। তুমি তো আমার মাথাটাই খেয়ে বসে আছো, চরিত্রহীন কোথাকার। পিয়ালি, যেমন তোমার বন্ধু অজিত চক্রবর্তী, ঠিক তেমন তুমি। তাকে পুলিশে খুঁজছে আর তোমাকে খুঁজে বেড়াচ্ছে ভয়ঙ্কর নোংরা একটা দূষিত রোগ। I hate you. I say get out. বাবা গৌতম, আমাদের জন্য কেন তুমি মিথ্যে বদনাম মাথায় তুলতে গেলে বাবা? তার মানে দাদা তুমি? মাসিমাকে আমি সব কথা বলেছি রে, তোর আমার সম্পর্কের কথা, পিয়ালির সাথে অভিনয়ের কথা, এমনকি আমার খারাপ রোগের মিথ্যা কথাটা আমি মাসিমার জয়ন্তকে বলেছি। গৌতম, আপনারা অনেক সহ্য করেছেন মাসিমা, আর দুটো দিন কষ্ট করুন। আলপনা, তোর দেয়া দায়িত্ব আমি পালন করেছি, এবার আমার দেয়া দায়িত্ব তুই দুটো পালন কর। কি দাদা? প্রথম দায়িত্ব ওই বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মিলন ঘটিয়ে দেয়া। দাদা, আর দ্বিতীয় দায়িত্ব পুলিশের তারাকে এই বাড়িতে লুকিয়ে থাকা অজিতকে ক্ষমা করা। দাদা, দাদা, ওই অসৎ লোকটা তার মানে পুলিশের ভয়ে এখানে লুকিয়েছে? হ্যাঁ বৌমা, হ্যাঁ, সরকারি একটা ব্রিজ তৈরি কাজে ফাঁকি দিয়েছিল, ব্রিজটা ভেঙে পড়েছে, তাই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে বলে সে এখানে এসে লুকিয়ে রয়েছে। মাসিমা, যেমন কর্ম তেমনি ফল, যে যেমন পাপ করেছে তাকে ঠিক তেমন ফল ভোগ করতে হবে। মাসিমা, ওই অসৎ লোকটা পয়সার অহংকারে জানেন তো মাসিমা, মাটিতে পা পড়ে না মাসিমা। তাই তো আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুর ওই অসৎ চরিত্রহীন লোকটাকে তুমি শাস্তি দাও ঠাকুর। ক্ষমা করো, ক্ষমা করো আলপনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করো। তুমি? হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার হাত ধরে আমি কথা দিচ্ছি, আভিজাত্যের লোভে আমি জীবনে কখনো কোনোদিন আর ভুল করব না। কি হলো আলপনা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? ক্ষমা করো বৌমা, ক্ষমা করো। তার যেন তোমার স্বামী পতি হলো ইহকালের পরকালের দেবতা। ইহকাল পরকালের দেবতা? তাই ইহকাল পরকালের দেবতা যেই মেয়েটাকে কলেজের মেয়ে মনে করে ওই ডায়মন্ড হাবড়াতে ঘুরতে নিয়ে গিয়ে অনেক অনেক টাকা ছড়িয়েছিলে, আসলে কি জানো সেই মেয়েটা কে? আজ আর আমি কোনো কথা গোপন করব না, মেয়েটার নাম ছিল ঝিলমিল মিত্র। কিন্তু সে কথা তুমি কি করে জানলে আলপনা? তোমার বিশ্বস্ত লোক ওই বংশীলালের কাছ থেকে শুনেছি। আর শোনো, সে মিস ঝিলমিল নয়, তার আসল পরিচয়টা কি তুমি জানো? কে?
সে একটা গণিকা। না, সেই মেয়েটা শুধু দেহ প্রসারিণী গণিকা নয়, সেই মেয়েটা ভালোবাসার পূজারিণী। মেয়েটার নাম বকুল। বকুল? হ্যাঁ বকুল, সে আমার বকুল দি। সে তার জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আমার দাদার ব্যাংক তছরূপের টাকা শোধ করতে চায়। তার মধ্যে আপনার টাকাও আছে, আপনার টাকাও। না না, আর আমাকে ও কথা শুনে না জয়ন্ত। আমি এই সমাজ সংসারের কাছে আমি মুখ দেখাতে পারবো না। তাই আমি ওই জেলের অন্ধকারে মুখ লুকিয়ে থাকবার জন্য আমি পুলিশের কাছে ধরা দিতে হ্যাঁ, এছাড়া আর আমার বাঁচার কোনো পথ নেই। লজ্জার হাত থেকে বাঁচার, নিজের কাছে নিজের অনুশোচনার হাত তীব্র দহন থেকে কোন রকমে একমাত্র জায়গা হলো মৃত্যু। কিন্তু মৃত্যু হলেই তো সব শেষ হয়ে যাবে। নিজের দেওয়া শাস্তি আমি নিজেই ভোগ করতে পারবো না। তাই দেশের ক্ষতি করার অপরাধে, মানুষের ক্ষতি করার অপরাধে, নিজের চরিত্রের ক্ষতি করার অপরাধে আমি জেলখানায় বসে তিল তিল করে পাপের প্রায়শ্চিত্ত করতে চললাম। পাপের প্রায়শ্চিত্ত। দাদার জন্য আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। আমার দাদা আর আমার শ্বশুর অসুরের মতো আক্রমণ করে তছনছ করে দিয়েছে আমার জীবনের স্বপ্ন। আচ্ছা আচ্ছা, আমরা তো ছোট, আমরা তো ভুল করবোই, কিন্তু বড়রা কেন সেই ভুলে সংশোধন করে দেবে না? বৌদি বৌদি, কেন ওরা নিজেরা ভুল করেছে, ভুলের আবর্তে আমাদের জীবনটাকে নষ্ট করে দেবে? বলো বৌদি, বলো, আমার এই সব প্রশ্নের উত্তর দেবে কে? কে দেবে? নেই বৌদি, নেই, উত্তর দেবার কেউ নেই। পরের ভুল ধরবার জন্য এক রাশ লোক বসে আছে, কিন্তু নিজেদের ভুল ওরা নিজেরা কেউ ধরতে পারে না। তাই তো আমি ঠিক করেছি, আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। যেও না বৌমা, যেও না বৌমা, যেও না। তোমার শ্বশুর এখনো বাজার থেকে ফেরেনি। বসন্তের উপর রাগ করে তুমি চলে যেও না বৌমা, তুমি চলে যেও না। আমি জীবনে কাউকে কৈফিয়ত দিইনি, আর কৈফিয়ত দেবো না। তাই বলছি, আমি প্রেম নয়, ভালোবাসা নয়, সংসার নয়, এই বাড়ি থেকে আমি এই মুহূর্ত থেকে বেরিয়ে যাব। স্বামী শ্বশুরের সংসার ছেড়ে কোথায় যাবে ভাই? তুমি কে? তুমি? হ্যাঁ বলবো 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 বলেই তো এই অসুস্থ শরীর নিয়ে বয়ে এনেছি ভালোবাসার বোঝা। চরিত্র বিক্রির টাকায় ভাড়া করা গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছি জীবন্ত অনুশোচনাকে। বসন্ত বাবুর স্ত্রী পিয়ালি দেবী, আমি সেই বকুল। হ্যাঁ, আমি বকুল, কোন প্রথার হাতে অত্যাচারিতা বকুল। আজ আমি কিছু আপনাদের কাছে নিতে আসিনি, আপনাদের সুখের সংসারে আমি ভাগ বসাতেও আসিনি বকুল। এখানে আমি শুধু আপনাদের দিতে এসেছি। এই দেখুন দেখুন, আমার স্বপ্ন বিক্রির টাকা, আমার যৌবন বিক্রির টাকা, আমার ইজ্জত বিক্রির টাকা, যে টাকার জন্য একদিন বসন্তের সঙ্গে আমার বিয়ে হয়েছিল না, এই টাকা আজ আমি বসন্তর জীবন বাঁচানোর জন্য আপনাদের হাতে তুলে দিতে এসেছি। নিন না, নিন না, এই টাকাগুলো আপনারা একটু গুনে নিন না, এই টাকাগুলো আপনারা তুলে নিন না। না, তা হয় না বকুল। যে বকুল ঝরে গেছে তার গন্ধকে এত ভয় কেন মেসমশাই? ওরে বকুল, ভয় নয় রে বকুল, ভয় নয়। এই যে আমার জীবনের একটা লজ্জা, লজ্জাগত দোষী, এদেশের বাবারাই যে দোষী, আমি তাদের মধ্যেই একজন। আমার লজ্জা দেখে তারাও লজ্জিত হয়তো, তারাও লজ্জিত হয়তো, হয়তো।
আমিও তো সেই মায়েদের একজন। সেই মায়েদের ছেলেরা যখন মায়েরা বুড়ি বয়সে পান চিবোতে চিবোতে ছেলের যৌতুক পণ আদায় করে নেয়, সেই মায়ে আমি যদি আত্মহত্যা করি, আমাদের সঙ্গে এদেশের মায়েরা আপনারা কি আত্মহত্যা করবে? বলুন না, আপনারা কি আত্মহত্যা? আমি বংশীলালের মুখে তোমার সব কথা শুনেছি আলপনা বৌদি। তুমি হলে নতুন চেতনার আলপনা। জলের আলপনা ভাই, আমি হলাম জলের আলপনা। এই পুরুষ শাসিত সমাজের মাঝে অত্যাচারের রৌদ্রের তাপে জলের মতন আলপনা শুকিয়ে গেছে। হ্যাঁ, তাই তো অসহায় মেয়ের কান্না কেউ কোনোদিন শুনবে না বকুল, কেউ। জয়ন্ত, তুমি তো আমার হাতে একদিন ফোঁটা নিতে চেয়েছিলে ভাই। তুমি দিলে ভাইফোঁটা আমি আবার নিতে পারি, জয়ন্ত। কিন্তু ওই টাকা আমি নিতে পারবো না। জয়ন্ত, পিয়ালি, পিয়ালি, তুমি কি পারো না বোন? পারো না আমার হাত থেকে এই টাকাটা নিয়ে বসন্তর জীবনে আবার নতুন করে বসন্তর ফুল ফুটিয়ে দিতে? না, ও টাকা নোংরা। নোংরা, নোংরা, নোংরা মানে চিৎকার করে এই সভ্য সমাজকে বলে দাও, এই বনপোতার হাতে বাজারে যত টাকা আমদানি রপ্তানি হচ্ছে সব টাকাটাই নোংরা, নোংরা, নোংরা। নোংরা পৃথিবীর নোংরা মানুষেরা এই নোংরা টাকা নিয়েই তো এইরকম খেলায় খেলছে। লজ্জাহীন মানুষের তাতে আবার লজ্জা পাওয়ার কি আছে? বকুল, শুনতো, বকুল, ওই টাকা আজ আমি নেব, আমাকে দাও। না, ও টাকা তুমি ছোবে না। তোমার দাদার তুমি যে টাকা আমার বাবাকে দিয়ে আবার কেড়ে নিয়ে গেছো, এই টাকা যত নোংরাই হোক সেই টাকার চেয়ে অনেক পবিত্র। দাদা, বাধা দিচ্ছিস কেন রে জয়ন্ত? বাধা দিচ্ছিস কেন? বকুল তো একদিন এই টাকা তোকে আমাকে দুজনকে দিতে এসেছিল, আমি সেদিন নেই নে। আজ কেন নিলাম জানে? কেন? বকুলকে আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবো বলে। বিয়ে করবে? বিয়ে করবে তুমি? না, না, শুধু জীবন সঙ্গিনী পাবার জন্য নয়, আমি সহধর্মিনী পাবার জন্য না, আমি বকুলকে বিয়ে করব। না, না কেন বিয়ে দেবে? না কেন? আপনি তো ডিভোর্সই চেয়েছিলেন। এই নিন আমার সই করা ডিভোর্স পেপার, এটা আপনি কোর্টে গিয়ে জমা দিন, আর আমি আমার জমার খাতা থেকে আপনার নামটা কেটে দিয়ে খরচের খাতায় সেখানে বসিয়ে দেব আমার স্ত্রী এই বকুলের। না, 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 তা হয় না বসন্ত, তা হয় না বসন্ত, তা হয় না। বকুল, না, যা হয় না তাই তো আজকাল হচ্ছে, আর যেটা হওয়া উচিত ছিল সেটা এরা হতে দেয়নি। তুমি চলে এসো, তুমি চলে এসো। বৌদি, ঠাকুরপো, এতদিন পরে তুমি সুখী হয়েছো তো? ঠাকুরপো, শান্তি পেয়েছো তো বৌদি? মা, বাবা, আপনারা একবার ছুটে আসুন। এখন আর মা বলে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে, তাই দেরি না করে তুমি আমার সঙ্গে চলো বৌদি। তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাব? পূর্ণ যেখানে গিয়ে থমকে দাঁড়ায়, বসন্ত, পাপের শুরু হয় যেখান থেকে, পুরোহিত দুর্গা পূজার জন্য যেখান থেকে মাটি কুড়িয়ে নেয়, সেই মানব চরিত্রের পূর্ণ তীর্থ, সেই গণিকালয়ের যাব ভাই, যাব। আমি সেখানে গিয়ে জোর হাত করে বলবো, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদাই, জীবন মরণ সুখ দুঃখ বাকি ধরিব জড়াই।
ফিরিয়ে দাও সুজনাথ বাবু, ফিরিয়ে দাও। যেমন করেই হোক পথ বুঝিয়ে সুঝিয়ে ওই বসন্ত বাবুকে এখান থেকে ফিরিয়ে দাও। ফটিক, ব্লাড ক্যান্সার রোগী বকুলকে আজও এখান থেকে নিয়ে যাবে। কত কি জিনিস বাজারে কিনতে গেছে। বসন্ত বাবুর সঙ্গে বকুল গল্প করছে নতুন বাসায় গিয়ে কেমন করে ঘর সাজাবে, কেমন করে সংসার পাতবে। কিন্তু হতভাগ মেয়েটা তো জানে না যে তার আর বেশি দিন আয়ু নেই। 1 বছরও তো বাঁচবে। এই 1 বছরও তো সে বসন্ত বাবুর স্ত্রীর মর্যাদা পাবে। কিন্তু ডাক্তার বাবু আজ আমাকে বললেন। কি বলে গেলেন ডাক্তার বাবু? বকুলের শরীরের যে অবস্থা, তার যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। চুপ কর ফটিক, চুপ কর। বসন্ত বাবু আসছে। অনেক আগেই চলে আসতে পারতাম সতীনাথ বাবু। জিনিসপত্র আমার কখন কেনা হয়ে গেছে, কিন্তু ওই যে মিছিলের ঠেলায় রাস্তায় ট্রাম বাস সব বন্ধ। শেষ পর্যন্ত আমাকে হাঁটতে হাঁটতে এখানে আসতে হলো। কি কি জিনিস কিনেছেন? ওগুলো কি? নতুন শাড়ি, আলতা, সিঁদুর, আর এই প্যাকেটটাতে আছে সাকার লোহা। আপনি তাহলে বকুলকে বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়েছেন? আপনাকে তো আমি সব কথাই বলেছি সতীনাথ বাবু। এবার আপনিই বলুন, বকুলকে কি আমার বিয়ে করা উচিত নয়? নিশ্চয় উচিত, কিন্তু কিন্তু বলছিলাম কি, বকুল তো অসুস্থ। সুস্থ পরিবেশ পেলে বকুল আবার ঠিক হয়ে উঠবে। ফটিকদা, সে বিয়েতে মত দিয়েছে। আমাদের বাড়ি থেকে ফেরার পর তাকে আমি অনেকবার করে বুঝিয়েছি, সে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু কাল রাত থেকে সে তার মত পাল্টেছে। বিয়েতে সম্মত হয়ে সে আমায় বলেছে, আমি কিন্তু আমার নতুন বাড়ির উঠোনে একটা ছোট্ট তুলসী গাছের গাছ বসাবো। বকুল, হ্যাঁ, শোনো না, রোজ সন্ধেবেলা সেই তুলসী তলায় আমি প্রদীপ জ্বালাবো, আমি সন্ধে দেব। এই বসন্ত, তুমি আমার জন্য শাক কিনে এনেছো তো? শাক কিনিনি বকুল, তোমার জন্য আমি শাখাও কিনেছি। শাখা, সিঁদুরও। সিঁদুর, এই দেখো, তোমার হাতে পরবার লোহা আর পায়ে পরবার আলতা। আরে বাবা, কিন্তু কিন্তু করে বেলা বাড়িয়ে দিও না। বসন্ত, এখনই বেরোতে হবে। সত্যনাথ বাবু, ফটিকদা, আপনাদের দুজনকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। নিশ্চয়ই যাব। তোমাদের নতুন বাসায় পৌঁছে দিয়ে আবার আমরা পুরনো বাসায় ফিরে আসবো। তাই না সতীনাথ বাবু? ঠিকই তো। কিন্তু তোমার মুখে লাল লাল তিলের মতো গুলো কি? কই দেখি। আর ওসব কিছু দেখতে হবে না ফটিকদা। আমি বাসায় গিয়ে কোনো রকমের ঘর দুটো একটু গুছিয়ে নিয়ে আজ আমি একটা ডাক্তারবাবুকে কল করব। ইস, কত বেলা হয়ে গেছে। আপনারা তৈরি হয়ে নিন, আমি দেখি মুন্নার বিল্লু বাজার থেকে ফিরলো কিনা। আলতা, নোয়া, সিঁদুর, শাখা, এই জিনিসগুলোর উপর মেয়েদের একটা আশ্চর্য রকমের লোভ, তাই না? এই লোভ তো একদিন আমারও ছিল। নারীর হৃদয়ে এই চিরন্তন চাওয়া থেকে আমি নিজেকে মুক্ত করে রাখতে পারিনি। কিন্তু এখন ওগুলো নিয়ে আমি কি করব? আমি চেয়েছিলাম যখন পাইনি, আর যখন আমার পাওয়া হলো তখন আমার সময়ের ঘন্টা বেজে গেছে। তুমি অমর করছো কেন বকুল? প্রদীপ নেবার আগে একবার দপ করে জ্বলে ওঠে গো সতীনাথ বাবু। কিন্তু তুমি তো বসন্ত বাবুকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। কথা না দিলে ও যে পাগল হয়েছে তো ফটিকদা। তুমি তো বুঝতে পেরেছিলে ফটিকদা। বসন্ত আমাকে কতখানি ভালোবাসে। এই কদিনের মধ্যে বসন্ত আমাকে কতবার বিয়ের কথা বলেছে।
তোমরা তোমরা তো সব নিজের কানে শুনেছো বটিকা। আমিও শুনেছি বকুল, আমিও শুনেছি। বসন্ত বাবুর ভালোবাসা দেখে আমার মতন স্নেহহীন, দয়াহীন, নির্মম, নিষ্ঠুর একটা অমানুষও একটু একটু করে অনেকখানি বদলে গেছে। তাই তো তোমার অসুখের কথাটা ছিল, আমি মনে মনে ঠিক করেছি বসন্ত বাবুর সঙ্গে তোমার বিয়েটা হওয়া উচিত। সতীনাথ বাবু, সতীনাথ বাবু, আমি আর কদিন বাঁচবো সতীনাথ বাবু? যদি একদিনও বাঁচো, সেই একদিনের বেঁচে থাকাটাই হবে তোমার সুখের বেঁচে থাকা, স্বপ্নের বেঁচে থাকা। না 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 না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি সংসার চাই, আমি স্বামী চাই, আমি নতুন করে আমি আমার জীবনের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার একটু একটু করে ফিরে পেতে। আমি সংসার পাততে চাই, আমি স্বামী চাই, আমি সংসার পাততে চাই। আমি ওই পিয়ালির ভালোবাসাকে হারিয়ে দিয়ে আমার বসন্ত, আমার নিজের ভালোবাসাকে আমি পেতে চাই। আমার বসন্ত যখন কাছ থেকে ফিরবে, তখন আমার বসন্ত যখন বকুল বকুল বলে আমাকে ডাকবে, তখন আমার বসন্ত কাছে এলে আমি বসন্তকে জড়িয়ে ধরে বলবো, বসন্ত, এই বসন্ত, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে? পিয়ালির ঘরে নিশ্চয়ই পিয়ালি তোমাকে তোর ভালোবাসা দিয়ে আটকে রেখেছিল না? না না না, পিয়ালি পারবে না, পিয়ালি পারবে না আমার ভালোবাসাকে ওর কাছে জোর করে আটকে রাখতে। আমার ভালোবাসাকে আমি জোর করে আদায় করে নেবো, আমি আমার ভালোবাসাকে কাঁদতে টেনে দেবো। তুমি আমার কথা নাও, তুমি আমার বকুল। সতীনাথ বাবু দাঁড়িয়ে আছেন কেন? যান যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ফুলের মালা নিয়ে আসুন, ফুলের মালা নিয়ে আসুন। আজ এখানে ফুলের মালা দিয়ে আমাদের মালা বদল হবে। আমার বিয়ে হবে। বসন্ত, বকুলের মুখ দিয়ে যে রক্ত বের আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। বকুল, বকুল, এই সিঁদুর দাও, সিঁদুর পরে দাও। আমাকে শাখা পরাও, আমার হাতে তুমি শাখা পরাও। বসন্ত, বসন্ত, এই তো দিন দিন পড়িয়ে দিন। আমার বকুল ফোটার কথা ছিল, কিন্তু ফোটার আগে মাটিতে ঝরে পড়েছে বকুল ফুলের কড়ি। বকুল, আমাকে সিঁদুর পরাও, আমাকে সিঁদুর পরিয়ে দাও। বসন্ত, 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 শান্তি, আসুন, আমি জানতাম আপনারা আসবেন, আর একটু আগে যদি আসতেন তাহলে আমার পক্ষে খুব ভালো হতো। বকুল, পিয়ালিকে নিয়ে এসেছেন বুঝি? আমার বসন্তকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে? না না, নিয়ে যাবে, নিয়ে যেতে আসেনি পিয়ালি। তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কি আনন্দ আজ আমার, কি আনন্দ! পিয়ালি আমাকে দিদি বলে ডেকেছে। বকুল দিয়ে ভাই, এ ভাই, তোর কাছে আমার আর ফোঁটা নেওয়া হলো না রে ভাই, আর ফোঁটা নেওয়া। মেসোমশাই, মেসোমশাই, মাসিমা, আপনারা, আলপনা বৌদি, আপনারা সবাই এসেছেন। দেখুন না বসন্ত একটু আগে আমাকে শাখা পলা নোয়া পরিয়ে দিয়েছে। দেখুন আমার সিঁথিতে কেমন সিঁদুর জল জল করছে। আমার বসন্ত আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। মেসোমশাই, আপনাদের বাড়ির পুত্রবধূর মর্যাদা পেয়েছি, আপনাদের বাড়ির পুত্রবধূর মর্যাদা পেয়েছি আমি। কি
কিন্তু এমন পোড়া কপাল আমার, এমন শ্বশুর বাড়ি পেয়েও আমি আত্মীয় সুখ কিচ্ছু পেলাম না। পিয়ালি, পিয়ালি, একবার তোর হাতটা দে তো বোন। বসন্ত, এই বসন্ত, বসন্ত, আমার এই পিয়ালি বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। পিয়ালি, পিয়ালি, আমার বসন্তকে আমি তোর হাতে তুলে দিলাম। আমার বসন্তকে তুই দেখিস, বসন্তর জীবনে আবার নতুন করে তুই বসন্তর ফুল হয়ে ফুটিস। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোদের কাছে আমি আসবো না। মাসিমা, মেসোমশাই, আপনারা পারলে আমাকে সবাই মিলে আরো জোরে ক্ষমা করবে। জয়ন্ত, জয়ন্ত, একবার আমার কাছে আয় ভাই, একবার আমার কাছে আয় ভাই, একবার আমার কাছে আয় ভাই। জয়ন্ত, জয়ন্ত, আয় ভাই, আয়, আয়, আয়। আমি যাওয়ার আগে তোকে বিদায়, বিদায় পৃথিবী, বিদায়। যখন পড়বে না মন পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মন খেয়া তরি এই ঘাটে। যখন পড়বে না মন পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। যখন তা